জ্বলা শর্মান্দে মন্দে ইরানের কোমে খামেনির দ্বিতীয় জানাজা শোক মিছিলে লাখো মানুষ। কাল নেওয়া হবে কারবালায়, বৃহস্পতিবার মাশহাদে দাফন। খামেনির শোক অনুষ্ঠানের মধ্যেই চুক্তি করতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের। হুমকি দিয়ে সমঝোতা নয়, পাল্টা জবাব তেহরানের। ফরাসি প্রেসিডেন্টের সফরের মধ্যেই সিরিয়ার দামেস্কে জোড়া বিস্ফোরণ। পুলিশ কর্মকর্তা সহ আহত বেশ কয়েকজন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ। ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যেই আঙ্কারায় শুরু হচ্ছে 36তম ন্যাটো শীর্ষ সম্মেলন। গুরুত্ব পাবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের ইস্যু। টাইফুনে লন্ডভন্ড চীনের মধ্য দক্ষিণাঞ্চল, 15 জনের মৃত্যু। ভূমিধসে নিখোঁজ অনেকে। ভারতের কেরালায় ব্যাপক ভূমিধস। আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদের সঙ্গে আছি আমি সঞ্জিদা হক। এবারে বিস্তারিত। ইরানের কোম শহরে অনুষ্ঠিত হয়েছে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের জানাজা। কোম শহরে জানাজায় অংশ নিতে লাখো মানুষ সমবেত হন। জানাজা শেষে মরদেহ নিয়ে একটি শোক মিছিলেরও আয়োজন করা হয়েছে। এদিকে খামেনির জানাজা ও শোক যাত্রার সব প্রস্তুতি গ্রহণ করেছে ইরাক। ইরানের দ্বিতীয় সবচেয়ে পবিত্র শহর কোম। দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে শেষবার বিদায় জানাতে পবিত্র শহর কোমে সমবেত হয়েছেন লাখো মানুষ। মঙ্গলবার প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ পৌঁছায় তেহরান থেকে ৮০ মাইল দক্ষিণে অবস্থিত কোম শহরে। দেশটির সংবাদ সংস্থা তাসনিমের তথ্যমতে কোম শহরে অবস্থিত জামকারান মসজিদে খামেনি ও তার পরিবারের ৪ সদস্যদের জানাজা সম্পন্ন হয়। প্রকাশিত ফুটেজে দেখা যায় প্রার্থনার জন্য মসজিদে বিপুল সংখ্যক শোকাহত মানুষ সমবেত হয়েছেন। জামকারান মসজিদের বাইরেও অশ্রুসিক্ত চোখে প্রিয় নেতা ও তার পরিবারের জন্য প্রার্থনা করেন কোমের বাসিন্দারা। এরপর মরদেহ নিয়ে শোক মিছিলের আয়োজন রয়েছে। এদিকে প্রেস টিভিতে এসেছে ইরাকে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শোক যাত্রার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজন তদারকিতে নিযুক্ত উচ্চ পর্যায়ের কমিটি জানিয়েছে মঙ্গলবার নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করবেন ইরাকি কর্মকর্তারা। বুধবার স্থানীয় সময় বিকেল 4টায় কারবালায় জনসাধারণের অংশগ্রহণে জানাজা ও শোকযাত্রা শুরু হবে। ইরাকে জানাজায় যোগ দেবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নাজাফে প্রায় 6 কিলোমিটার এবং কারবালায় 5.8 কিলোমিটার পথ শোকযাত্রা অনুষ্ঠিত হবে। সবশেষ 9 জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন করা হবে আয়াতুল্লাহ খামেনিকে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শ্রদ্ধা অনুষ্ঠানের অংশ হিসেবে বুধবার মরদেহ নেওয়া হবে ইরাকে। খামেনির জানাজার জন্য প্রস্তুত ইরাকের ঐতিহাসিক কারবালা নগরী। কারবালার ইমাম হুসাইন ও ইমাম আব্বাসের পবিত্র মাজারে এরই মধ্যে ভিড় জমিয়েছে হাজারো মানুষ। প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির বিদায় অনুষ্ঠান ঘিরে ইরানের সর্বত্র শোকের আবহ। তেহরানের এই মাতম ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ ইরাকের পবিত্র কারবালা নগরীতেও। বুধবার এখানেই অনুষ্ঠিত হবে খামেনির আরেক দফা জানাজা। আর এ উপলক্ষে পবিত্র এই নগরীতে এখন আবেগঘন পরিবেশ। ইসলাম ধর্মে বিশেষ করে শিয়া সম্প্রদায়ের কাছে কারবালা অত্যন্ত পবিত্র স্থান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইনের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই নগরী। আর এই কারণে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার বিদায় আনুষ্ঠানিকতার একটি বড় অংশ রাখা হয়েছে ইরাকের এই ঐতিহাসিক ভূমিতে। অন্যদিকে ইরাকের নাজাফ শহরটি শিয়া অনুসারীদের আধ্যাত্মিক রাজধানী। বাগদাদ থেকে প্রায় 161 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এটি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী ইবনে আবি তালিবের সমাধি এই শহরেই অবস্থিত। মূলত তার সমাধিকে ঘিরেই গড়ে উঠেছে শহরটি। সোমবার ইরানের রাজধানী তেহরানে খামেনির জানাজা পরবর্তী শোক মিছিল অনুষ্ঠিত হয়। এরপর বিশেষ যানবাহনে করে তার মরদেহ নেওয়া হয় কোম নগরীতে। কোম হলো ইরানের শিয়া ধর্মীয় নেতৃত্বের মূল কেন্দ্র।
কোমে ধর্মীয় আনুষ্ঠানিকতার পর বুধবার আলী খামেনির মরদেহ নেওয়া হবে ইরাকে। ইরাকের কর্মসূচি শেষে বৃহস্পতিবার মরদেহ পুনরায় ইরানে ফিরিয়ে আনা হবে। খামেনির জন্মস্থান মাশহাদ শহরে আরেকটি শোক মিছিলের পর শিয়া সম্প্রদায়ের অষ্টম ইমাম রেজার সমাধিস্থলের পাশে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। জান্নাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন কার্যক্রমের মধ্যে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি নিয়ে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দ্রুত ইরানের সঙ্গে একটি চুক্তি হবে, নয়তো এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে কোনো পদক্ষেপ নেবে। এদিকে ওমানের উপকূলের কাছে যুক্তরাজ্যের তেলবাহী ট্যাঙ্কারে হামলা ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করছিল জাহাজটি। একদিকে চলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক বার্তা দিয়েই যাচ্ছেন। শোকাহত ইরানিদের দেখে যেমন বিস্মিত হচ্ছেন, আবার চুক্তি নিয়ে তাগাদাও দিচ্ছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের আগেই যুক্তরাষ্ট্র ইরান চুক্তি নিয়ে তোড়জোড় শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন খামেনির দাফনের আগে ইরানে কোনো হামলা করবে না যুক্তরাষ্ট্র। তবে এবার তিনি বলেন, ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তি হবে, নয়তো যুক্তরাষ্ট্র যে কোনো পদক্ষেপ নিয়ে বিষয়টি নিষ্পত্তি করবে। আমাদের নৌবাহিনী এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ অবরোধ করেছিল। 2 মাসে একটি জাহাজও পার হতে পারেনি। তারপর আমরাই অবরোধটি তুলে নিয়েছি, কারণ চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি আছি। আমরা যে কোনোভাবেই জয়ী হব, হয় চুক্তি করব অথবা যে কোনো পদক্ষেপ নিয়ে কাজটি শেষ করব। তবে আমরা চুক্তি করতে বেশি আগ্রহী। এ সপ্তাহে তুরস্কের আঙ্কারায় সম্ভাব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে সোমবার তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত হবে ন্যাটো শীর্ষ সম্মেলন। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প প্রথম বৈঠক করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে। এরপর সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করে একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এদিকে ওমান উপকূলের কাছে যুক্তরাজ্যের তেলবাহী ট্যাঙ্কারে আকস্মিক হামলা হয়। যুক্তরাষ্ট্রের 2জন কর্মকর্তা দাবি করেন হামলায় দায়ী ইরান। তবে ইরান বলছে তেলবাহী ট্যাঙ্কারটি মার্কিন নৌবাহিনীর সহায়তায় হরমুজ প্রণালীতে প্রবেশের পরিকল্পনা করছিল। বারবার সতর্কতা উপেক্ষা করায় জাহাজটিতে আক্রমণ হয়। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। হুমকির মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে কোনো আলোচনা করবে না ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুক্তি নিয়ে দেয়া হুমকির পর পাল্টা প্রতিক্রিয়ায় এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লেখেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি অব্যাহত থাকলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা শুরু করা সম্ভব নয়। আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী কোনো হুমকিতে বিচলিত হয় না। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সম্মান করারও আহ্বান জানান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে 2 দফা ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে 4 পুলিশ কর্মকর্তা সহ অন্তত 18 জন আহত হয়েছেন। রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির ভেতর এবং আবর্জনার কন্টেইনারে লুকানো 2টি বিস্ফোরক ডিভাইসে এ বিস্ফোরণ হয়। তবে ঘটনায় ম্যাক্রোর সফরসূচিতে কোনো প্রভাব পড়েনি। মঙ্গলবার হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে সিরিয়ার রাজধানী দামেস্ক। ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় পুরো এলাকা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সিরিয়া সফরের মধ্যেই দেশটিতে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটল। বিস্ফোরণের পরপরই একটি গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এতে পুলিশ সহ অন্তত বেশ কয়েকজন আহত হয়েছেন। সিরিয়ার পর্যটন মন্ত্রণালয় ও ম্যাক্রোর জন্য নির্ধারিত হোটেলের কাছে ঘটে এই বিস্ফোরণ। ওই হোটেলে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে আলোচনার জন্য ম্যাক্রোর অবস্থানের কথা ছিল। ম্যাক্রোর কার্যালয়ের দাবি, বৈঠকের উদ্দেশ্যে যাওয়ার পথে ম্যাক্রো বিস্ফোরণের শব্দ পাননি। ঘটনাটি ফরাসি প্রেসিডেন্টের জন্য নির্ধারিত হোটেলের নিরাপত্তা বলয়ের বাইরে ঘটেছে। বিস্ফোরণের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দামেস্কের প্রেসিডেন্সিয়াল প্যালেসে সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে দেখা করেছেন।
নিরাপত্তা বিশেষজ্ঞরা একে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হিসেবে দেখছেন, তবে বিস্ফোরক ডিভাইসগুলো সরাসরি প্রেসিডেন্টের গাড়িবহরকে লক্ষ্য করে রাখা হয়েছিল কিনা তা এখনো স্পষ্ট নয়। গেল সপ্তাহে দামেস্কের একটি ক্যাফেতে বিস্ফোরণে 9 জন নিহত হয়, যা এই অঞ্চলের চলমান নিরাপত্তা ঘাটতিকে আবারও সামনে নিয়ে এলো। 2024 সালে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর প্রথম ন্যাটোভুক্ত দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে সিরিয়া সফর করছেন ম্যাক্রো। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। তুরস্কের রাজধানী আঙ্কারায় শুরু হচ্ছে বিশ্ব নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন। সম্মেলনকে ঘিরে এখন টান টান উত্তেজনা। একদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি আর ন্যাটোর বাজেট নিয়ে অসন্তোষ। সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি ৭৭ বছরের পুরনো এ জোট। ন্যাটোভুক্ত মিত্রদের ওপর চাপ সৃষ্টি করে ৩৬তম ন্যাটো সম্মেলনে যোগ দিতে আঙ্কারা পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের সময় ইউরোপীয় মিত্রদের পাশে না পাওয়ায় ট্রাম্পের ক্ষোভ এবার প্রকাশ্য রূপ নিয়েছে। ট্রাম্পের অভিযোগ, ইউরোপের নিরাপত্তার মূল দায়ভার বহন করছে যুক্তরাষ্ট্র, কিন্তু প্রয়োজনে মিত্রদের কাছ থেকে সমান সহযোগিতা পায় না। এমনকি তিনি সামাজিক মাধ্যমেও ন্যাটো সদস্যদের সমালোচনা করেন। ন্যাটো মহাসচিব মার্ক রুটে এবং ইউরোপীয় নেতারা নতুন প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে উত্তেজনা কমানোর চেষ্টা করছেন। সম্মেলনের আগের দিনই রাশিয়ায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত 25 জন নিহত হয়েছেন। এই হামলার পর আবারও পশ্চিমা মিত্রদের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য সহায়তা চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকের সম্ভাবনাও রয়েছে। এদিকে মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞা অমান্য করেই আয়োজক দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে মার্কিন F-35 ফাইটার জেট বিক্রির আভাস দিয়েছেন ট্রাম্প। তার এমন সিদ্ধান্তে ন্যাটো মিত্রদের পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের মিত্রদেশ ইসরায়েলও। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ন্যাটোর ভবিষ্যৎ, এ তিন বড় সংকটের মধ্যেই আঙ্কারাতেই মঙ্গলবার শুরু হচ্ছে ন্যাটো সম্মেলন। ট্রাম্পের অবস্থান ও সিদ্ধান্ত শেষ পর্যন্ত জোটের ঐক্যকে আরও শক্তিশালী করবে নাকি নতুন করে বিভক্তির মুখে ফেলবে, সেদিকেই নজর পর্যবেক্ষক মহলের। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। তীব্র ইন্টারসেপ্টর সংকটে 23টি ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে কিয়েভ। হামলার প্রতিশোধ নিতে সাইবেরিয়ায় রাশিয়ার তেল শোধনাগারে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। এদিকে তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের আলোচনা হতে পারে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক হওয়ার কথা রয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে যখন আলোচনা হওয়ার কথা, তার আগে ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। শুধু সামরিক স্থাপনা নয়, আবাসিক ভবনগুলোকেও করা হয় লক্ষ্যবস্তু। আগ্রাসন শুরুর পর সোমবার এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার কিয়েভের বেসামরিক ভবন সহ বেশ কিছু অঞ্চলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে নিহত হয় বেশ কয়েকজন। মস্কোর হামলার জবাবে সাইবেরিয়ার রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা চালায় ইউক্রেন। দূরপাল্লার হামলাকে গুরুত্বপূর্ণ সাফল্য বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলতি যুদ্ধে অন্যতম দীর্ঘ পাল্লার হামলা এটি। এছাড়া আজব সাগরে রাশিয়ার জ্বালানি ট্যাঙ্কার, ক্রিমিয়ার জ্বালানি টার্মিনাল এবং দুটি S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় হামলা চালিয়েছে ইউক্রেন বাহিনী। একটি রুশ তেল শোধনাগার লক্ষ্য করেও ব্যাপক হামলা চালায় তারা। এদিকে তীব্র ইন্টারসেপ্টর মিসাইল সংকটে রাশিয়ার ছোড়া 23টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যর্থ হওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে ন্যাটোর কাছে সহায়তাও চেয়েছেন তিনি। পুতিন আবারও আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। বিস্ফোরণে কিয়েভের পাশের বিশনেভের পরিস্থিতি খুব খারাপ। আমাদের কাছে পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা নেই। যদি ইউক্রেন পেট্রিয়ট সিস্টেম তৈরিতে মার্কিন লাইসেন্স পায়, তবে আমাদের উৎপাদন শুধু ইউক্রেন রক্ষা নয়, বরং সহযোগীদের সহায়তা করার জন্য যথেষ্ট হবে। আঙ্কারায় ন্যাটো সম্মেলনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনের আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জরুরি প্রয়োজন নিয়েও সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু করে রাশিয়া। বর্তমানে দেশটির প্রায় 1/5 ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে তারা। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি নিয়ে ফের মুখোমুখি দুই চিরশত্রু দেশ ভারত পাকিস্তান। পানির ন্যায্য হিস্যার জন্য সব ফ্রন্টে লড়াই করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। এদিকে সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত চুক্তি স্থগিত রাখার বিষয়ে অনড় দিল্লি। 1947 সালে দেশভাগের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘ শত্রুতার ইতিহাস। কাশ্মীর ইস্যু থেকে শুরু করে একাধিক যুদ্ধ এবং সীমান্ত উত্তেজনা দুই দেশের সম্পর্ককে সবসময় অশান্ত করে রেখেছে। চিরবৈরী দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে বড় বিবাদ তৈরি হয়েছে সিন্ধু নদের পানি বন্টন নিয়ে। গেল বছর পহেলগাম হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত এই চুক্তিটি সাময়িকভাবে স্থগিত করে। এর জবাবে পাকিস্তান তাদের পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য যে কোনো পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরের নেতৃত্বে সামরিক বাহিনীর এক উচ্চ পর্যায়ের বৈঠকে জানানো হয়েছে ন্যায্য পানির অংশ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে তারা প্রস্তুত। গেল বছর জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে পাকিস্তান সিদ্ধান্ত নেয় ভারত যদি নদীর পানি আটকে দেয় বা নদীর গতিপথ বদলে দেয় তবে সেটিকে যুদ্ধের ঘোষণা হিসেবে ধরে নেবে তারা। অন্যদিকে সিন্ধু নদের পানির জন্য পাকিস্তান সব ফ্রন্টে লড়াই করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও দাবি করেন তিনি। ভুট্টো বলেন, সিন্ধু নদ চুক্তি নিয়ে পাকিস্তান কোনো আপোষ করবে না এবং প্রয়োজনে তারা সব দিক দিয়ে যুদ্ধ করতে প্রস্তুত। গেল সপ্তাহে নয়াদিল্লি জানায় পাকিস্তানের আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের সমর্থনের কারণে সিন্ধু পানি চুক্তি স্থগিত রয়েছে। মূলত ভারতের এই মন্তব্যের পরেই পাকিস্তানের পক্ষ থেকে এই পাল্টা জবাব আসে। 1960 সালে বিশ্বব্যাংকের মাধ্যমে সিন্ধু চুক্তিটি হয়েছিল। চুক্তি অনুযায়ী পূর্বাঞ্চলে 3টি নদীর নিয়ন্ত্রণ পায় ভারত এবং পশ্চিমাঞ্চলে 3টি নদীর পানি পায় পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের চাষাবাদের প্রায় 80 থেকে 90% এই সিন্ধু নদ ব্যবহারের উপর নির্ভরশীল, কিন্তু পাকিস্তানে পানি জমিয়ে রাখার ক্ষমতা মাত্র 1 মাসের। জানাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশ পোস্টে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 2 ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্তত 9 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এটি একটি সুপরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে অভিযোগ পুলিশের। হামলার পর থেকে এখনো 5 জন পুলিশ নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা জুড়ে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। এর আগে গেল জুন মাসে কিলা আবদুল্লাহ, পিশিন এবং ডুকি জেলায় অজ্ঞাত বন্দুকধারীরা পুলিশ পোস্টে হামলা চালায়। চীনের মধ্য দক্ষিণাঞ্চলে টাইফুনের প্রভাবে সৃষ্ট টর্নেডো ও বন্যায় অন্তত 15 জনের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তর পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনায় এখনও 16 জন নিখোঁজ রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে এলাকাগুলো থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে প্রশাসন। টর্নেডো, অতিবৃষ্টি, আকস্মিক বন্যা এবং ভয়াবহ ভূমিধসে লণ্ডভণ্ড চীন। সোমবার রাতে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে তীব্র ঝড় বৃষ্টির মধ্য দিয়ে দুর্যোগের সূচনা হয়। এর পরপরই প্রদেশের হুয়াংগাং শহরে আঘাত হানে একটি প্রলয়ঙ্কারী টর্নেডো। হুবেই প্রদেশের ঝড় বৃষ্টি ও টর্নেডোর আঘাতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, আহত 300-রও বেশি। টাইফুন মাইসাকের প্রভাবে এই টর্নেডো সৃষ্টি হয়। তীব্র বাতাসে অনেক ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, গাছপালা ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিস্তীর্ণ ফসলি জমি নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় 3500 উদ্ধারকর্মী কাজ করছেন। চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংশি অঞ্চলে ভয়াবহ বন্যায় সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। অঞ্চলের 55টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টাইফুন মাইসাকের প্রভাবে সৃষ্ট ভারী বর্ষণে বাঁধ ভেঙে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলে কানসু প্রদেশে একটি পাহাড়ি কাউন্টিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে সেখানে আটকা পড়েন অন্তত 33 জন। 17 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো বাকিরা মাটির নিচে চাপা পড়ে আছেন। সর্বাত্মক উদ্ধার অভিযানের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
চলতি দুর্যোগের মাঝেই চীন জুড়ে নতুন আতঙ্ক ছড়াচ্ছে সুপার টাইফুন বাভি। শক্তিশালী এই টাইফুনটি বর্তমানে প্রশান্ত মহাসাগর পেরিয়ে তাইওয়ানের দিকে ধেয়ে আসছে। এই সুপার টাইফুনের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় চীনের উপকূলীয় অঞ্চলগুলোতে ইতিমধ্যেই উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। জানাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারত জুড়ে মৌসুমী বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন। প্রবল বর্ষণে কেরালায় ভূমি ধসে প্রাণহানি হয়েছে 2 জনের, নিখোঁজ আরও অনেকে। একই সঙ্গে জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মহারাষ্ট্র জুড়ে পানিতে তলিয়ে আছে বেশ কিছু এলাকা। ভারতের বিভিন্ন রাজ্যে নতুন করে সক্রিয় হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। টানা বৃষ্টিতে কেরালা, জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ, গুজরাট ও মহারাষ্ট্র সহ একাধিক অঞ্চলে দেখা দিয়েছে বন্যা, ভূমিধস ও জলাবদ্ধতা। এতে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ ও স্বাভাবিক জীবন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর এসেছে কেরালার ওয়ানার এলাকা থেকে। মঙ্গলবার সকালে কাল্লাডি টানেল প্রকল্প এলাকায় ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভূমিধসের সময় টানেল প্রকল্পে শ্রমিক না থাকলেও সেখানে কর্মরত প্রকৌশলী ও নিরাপত্তা কর্মীদের একটি অংশ কাদার নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিধসের পর ওয়ানার ও পার্শ্ববর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। মালাপ্পুরম, কান্নুর ও কাসারাগোরে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। অন্যদিকে জম্মু কাশ্মীরের ডোডা এলাকায় প্রবল বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে ঘরবাড়ি, যানবাহন ও বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত এলাকাগুলোতে সতর্ক থাকতে বাসিন্দাদের নির্দেশ দিয়েছে প্রশাসন। পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আঞ্চলিক আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং সমতলে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এছাড়া দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহ দেশের উত্তর, পূর্ব, পশ্চিম ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। বিনয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইসরায়েলি বাহিনীর হাতে আটক গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়ার উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। তার মুক্তির দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তাদের দাবি, বিচার ছাড়াই দীর্ঘদিন আটক রেখে ডাক্তার আবু সাফিয়াকে নির্যাতন ও একাকী বন্দিত্বে রাখা হয়েছে। এদিকে গাজার প্রশাসনিক দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছে হামাস। তবে নতুন প্রশাসনিক কমিটিকে গাজায় প্রবেশ করতে না দেওয়ার জন্য ইসরায়েলকেই দায়ী করছে সংগঠনটি। ইসরায়েলি আগ্রাসনের সময় আহত ও অসুস্থ ফিলিস্তিনিদের চিকিৎসা দিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পান গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়া। 2024 সালের 27 ডিসেম্বর ইসরায়েলি বাহিনী তাকে আটক করে। এরপর থেকে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই তাকে জেলখানায় বন্দী করে রাখে নেতানিয়াহু সরকার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে তাকে নির্যাতন ও শারীরিক নিপীড়ন এবং দীর্ঘ সময় একাকী বন্দী করে রাখা হয়েছে। অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি। যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজও ডাক্তার আবু সাফিয়ার মুক্তির দাবি করেছেন। নির্যাতনের কারণে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলেও উদ্বেগ জানান রামিরেজ। এদিকে গাজার গভর্নমেন্ট ইমার্জেন্সি কমিটি বিলুপ্ত করে প্রশাসনিক দায়িত্ব ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে হামাস। ফিলিস্তিনি বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক মহল এ উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন বলে জানান হামাসের মুখপাত্র হাজেম কাসেম। তবে ইসরায়েল এনসিএজি সদস্যদের গাজায় প্রবেশে বাধা দিয়ে প্রশাসনিক শূন্যতা সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ তার। অন্যদিকে হামাসের এই ঘোষণাকে মিডিয়া স্টান্ট বলে উল্লেখ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। তাদের দাবি, এখনও অস্ত্র জমা দিতে রাজি হয়নি হামাস।
গাজার 70% বেশি এলাকা এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, ফলে মানবেতর পরিবেশে ত্রাণ শিবিরে বসবাস করতে হচ্ছে উপত্যকাটির প্রায় 20 লাখ বাসিন্দাকে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি হামাসের দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে যেন পরিস্থিতির উন্নতি হয়। আমরা চাই এই তাঁবুর জীবন থেকে মুক্তি পাই। এটা কোনো জীবন নয়, আমরা যেন নির্যাতন আর মৃত্যুর মাধ্যমেই বেঁচে আছি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি পুরো বিশ্ব যেন আমাদের প্রতি দয়া ও মানবিকতার দৃষ্টিতে তাকায়। ইসরায়েলি গণহত্যার 1000তম দিন পার করল গাজা। যুদ্ধ শুরুর পর থেকে উপত্যকাটিতে 73,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে গত অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর প্রাণহানি 1000-এরও বেশি। বিনিয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।